আসসালামু আলাইকুম। ওকে, নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমাকে। তো দেখো, তোমাদের সংখ্যাটা কম। তো আশা করছি কয়েক মিনিট যাওয়ার পরে হয়তো সংখ্যাটা বাড়বে। তো তোমাদের একজন মনে হয় পরীক্ষা পরীক্ষা বলতে ওই যে যেটা লিখতে দিয়েছিলাম ওইটা মনে হয় একজন লিখেছো। যাই হোক, আসলে দেয় না, সবাই দেয় না। এটাই হচ্ছে সমস্যা। উম, আর ইনফ্যাক্ট আমি এর আগেও আমি আমি 17 সাল থেকে পড়াই, তো সেই হিসেবে আমার এক্সপিরিয়েন্স আছে যে যখনই আমি পরীক্ষার কথা বলি তখন এই এই যে এখানকার এই অংশগ্রহণটাও কমে যায়। এই জন্য আমি এই যে এখন আর ওইভাবে পরীক্ষা টরীক্ষা নেই না। তারপরেও গত বছর আমি নিয়মিত ব্রিফ কোশ্চেনের পরীক্ষা নিয়েছি, তোমরা জানো। তোমরা যারা থার্ড ইয়ারে ছিল দেখেছো। তো এবছর আমি থার্ড ইয়ারেও অতটা পরীক্ষা নিচ্ছি না। তো যাই হোক, আমরা চলো শুরু করি। আমরা আমরা পড়ছিলাম হচ্ছে, ও বাই দ্য ওয়ে, এখানে তো আরেকটা বিষয় বলে রাখি তোমাদের, সেটা হলো আজ থেকে আমাদের যে ওয়েবসাইট সেখানে ফোর্থ ইয়ারের সকল সাজেশন অ্যাভেলেবল। হ্যাঁ, আমরা ফোর্থ ইয়ারের যে সাজেশনটা করেছি এখানে সবকিছু এখানে আছে। এই যে এই সাজেশন ট্যাব থেকে, এই যে এখানে এই সবগুলোতেই আমি ইয়ে করে দিয়েছি, মানে আপডেট করে দিয়েছি। সো সাজেশন এটাই ফাইনাল সাজেশন। এখন এইখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, সেটা হলো, তো তোমাদের মনে হতে পারে যে এতগুলো ব্রড কোশ্চেন, এটার অ্যান্সার হচ্ছে এই স্টার গুলো বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয়েছে স্টার গুলো পড়বা। যাদের কাছে মনে হবে বেশি তারা স্টার দেওয়া গুলো পড়বা। আর যারা মনে করে যে না, স্টার দেওয়া গুলো পড়বা, বাকিগুলো দেখে রাখবো, তো সেটাও করতে পারো আর কি। যেমন এইখানেও স্টার দেয়া আছে। যেটাই তোমার মনে হবে বেশি, শুধু মানে শুধু খুঁজবা যে স্টার দেয়া আছে কিনা। যেমন এখানে স্টার দেয়া আছে, এই যে এখানে অনেক কোশ্চেন দেয়া আছে কিন্তু স্টার দেয়া আছে কম, মানে স্টার দেয়া গুলো বলতে পারো যে একেবারে চূড়ান্ত লেভেলের আমার কাছে মনে হয়েছে। তো এর ভেতর থেকে ম্যাক্সিমাম কমন আসবে বলে মনে হয়। আর অনেকে আবার প্রশ্ন করো সাজেশন দেওয়ার পরে কমন আসবে তো। তো ওই প্রশ্নের কোনো অ্যান্সার নাই। কারণ এর ভেতরেই আসে, এর বাইরে কখনো আসেনি। আর খুব কঠিন তো করবেই, কয়েকটা আছে এরকম হবে যে কোনো সাজেশনই ইয়ে করবে না আর কি, সব সাজেশনের বাইরেই স্যার আসবে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এই যে যেমন এখানে অনেকগুলো 13 5 18 3 21টা কোশ্চেন দিয়েছে। 21টার ভিতরে দেখো স্টার গুলো দিয়েছি, মানে স্টার গুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। আমি যদি এত বেশি না দিতাম তাহলে স্টার গুলো শুধু তুলে দিতাম। এর আগে যখন সাজেশন তৈরি করতাম, ধরো 18 19 20 22 এই সময়গুলোতে, তখন আমি ওই 12টা 13টা 15টা কোশ্চেন আমি দিতাম সর্বোচ্চ। তো দেখতাম যে 4টা কমন পড়তো, কখনো 5টা 5টাই কমন পড়তো। তো ছেলে পেলে সেট সাজেশনের অনেক প্রশংসা করে, কারণ সেট সাজেশনে 100% কমন আসে, 8-এ 8টাই। পরে আমি দেখলাম যে সেট সাজেশনে সব তুলে দেয়, এই যাবৎকালে যেগুলো কোশ্চেন আসছে সবগুলোই। তো আমিও সেই স্ট্র্যাটেজিটাই ফলো করেছি। তো প্রশ্নের সংখ্যাটা বেশি, কিন্তু ওই যে আমি যে 7-8টা করে দিতাম সেটা এই স্টার দেয়াগুলো। তো তোমরা যারা বেশি পড়তে চাও না, স্টার দেওয়াগুলো পড়ো। আর যারা মনে করো যে সমস্যা নাই, ফোর্থ ইয়ারে পড়ি, স্টার দেওয়াগুলো ভালো করে পড়বো, আর বাকিগুলো দেখে রাখবো যাতে বানিয়ে লিখতে পারি যদি সমস্যা হয়। আর আরেকটা জিনিস, পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, তোমাদের টোটাল 8টা বা 9টা সাবজেক্ট। এটার ভেতরে 3টা বা 4টা আসবে যেখানে কমন পাবা না। দেখবা 2টা কমন পাইছো, 3টা কমন পাইছো, একবার 5টা থেকে 5টাই কমন পাওনি। তো সেই ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে হবে যে ব্রড ভালো কমন পেয়েছো, তো শর্ট এবং ব্রিফ কমন পাওনি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, তোমাকে এমন ভাবে পড়তে হবে যে তোমাকে যেভাবে আসুক তুমি কভার করতে পারো। আর ফোর্থ ইয়ার তোমার কাছ থেকে অবশ্যই এক্সপেকটেশন থাকে যে তুমি ফ্রি হ্যান্ডে লিখতে পারো। তো তুমি এই প্রশ্নগুলো, যেমন এই প্রশ্নগুলো স্টার্ট দেয়নি, এগুলো দেখে যাবা যাতে করে যদি এদিক সেদিক হয় তুমি যাতে ফ্রি হ্যান্ডে লিখতে পারো। আচ্ছা, এখন বলো কি বলতে চাচ্ছিলা। স্যার বলছিলাম যে আমাদের কলেজ থেকে তো মানে কন্টিনেন্টাল নিতে দিল না, মানে আমরা 10 জন 11 জন মতো আর কি স্যারদের কাছে গেছিলাম রিকোয়েস্ট করতে। বাট স্যাররা আমাদের নিতে দেয়নি, মানে তারা আর কি এক প্রকার মানে বাধ্যই করতেছে ইএলটি নিতে। তো মানে তারা কি লজিক দেখাচ্ছে? স্যার অদ্ভুত লজিক, মানে প্রিন্সিপাল স্যারের কাছে আমরা প্রথমে ডিপার্টমেন্টে গেলে বলছে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে অর্ডার নিয়ে আসো। এবার প্রিন্সিপাল স্যারকে যখন বলতে গেছি তখন বলে
ডিপার্টমেন্ট হেডকে নিয়ে আসো এখন। যখন ডিপার্টমেন্ট হেডকে নিয়ে আসি, তখন উনি বলে যে স্যার এই ইএলটি সাবজেক্টটা হচ্ছে আধুনিক, আর কন্টিনেন্টাল লিটারেচার হচ্ছে গতানুগতিক। তো ছেলে হুম, মেয়ে এরা কি শিখবে যদি ইএলটি যদি না পড়ে? তাহলে তো তাদের হুম, ইংরেজিতে হুম, পড়ায় ব্যর্থ। তো এই সব এটাই। বলে প্রিন্সিপালের ব্রেন ওয়াশ করায়। প্রিন্সিপাল স্যারও বলছে না, ইএলটি ছাড়া নেওয়া যাবে না। এই এটাই জন্য এটা এটাই এটাই করে টিচাররা। কিন্তু টিচারদেরকে এটা বলতে হবে যে আমরা ফোর্থ ইয়ারে গিয়ে স্যার ইএলটি। আমরা বলছিলাম যে স্যার আমরা রিস্ক নিতে চাচ্ছি না। ইভেন অনেক মেয়ে বলছিল স্যার আমরা মানে সংসার বাচ্চা কাচ্চা সামলে আমাদের মানে অনেক ডিফিকাল্ট এই সাবজেক্টটা নেওয়া, বাট শোনেনি। বরং প্রিন্সিপাল বলতেছে যে আমি দুটো সাবজেক্টটাকে পড়ে দেখি, আমি দুটো বই কম্পেয়ার করে দেখবো যে কোনটা তোমাদের জন্য ইফেক্টিভ, তারপরে সিলেক্ট করো। মানে অনেক রকম কমপ্লেক্সিটি। মানে এই ফোর্থ ইয়ারে এসে এটা পড়াই দিয়ে একেবারে আমাদেরকে রকেট ইঞ্জিনিয়ার বানাই দেবে, তাই তো? হ্যাঁ স্যার ওই রকমই বলছে। উম, এটাই। আমাদের কি বলছে স্যার, তোমরা তো ইংলিশ ডিপার্টমেন্টের যোগ্য না। যোগ্য না তো তাহলে ফোর্থ ইয়ার পর্যন্ত কিভাবে আসলাম স্যার? স্যার আমাদের এই কথা বলছি, এলটি নিতে হবে, এটাই ভালো, এটাই নিতে হবে। না, এখন কথা হচ্ছে কোয়ালিফিকেশন এইটা এইটা অ্যাভয়েড করতে ভালো, হবে। এইটা ভালো, এটাই নিতে হবে, তাহলে এটা কম্পালসারি করে দেন। আরগুলার মতো এটা আবার অপশনাল করলেন কেন, তাই না? ইএলটি এবং কন্টিনেন্টাল দুইটা অপশনাল কেন করলেন? এটা আপনি কম্পালসারি করে দিতেন। তো যাই হোক, এটা ওই টিচারদের একটা ইয়ে থাকে আর কি, ওদের পছন্দ। মানে ব্যাপারটা এরকম যে আহ, তোমার যেটা পছন্দ তুমি তোমার সন্তানদেরকে সেটা চাপিয়ে দিবা। তো এই টিচার গুলো এরকম। আর এইসব জায়গাগুলোতে আমাদের টিচাররা আসলে তাদের প্রতি আমাদের যে রেসপেক্ট সেটা কমিয়ে ফেলে, হারিয়ে ফেলে আর কি। এরপরে এই যে তোমার যে এখন সামনে যে একটা বছর যে কষ্টটা যাবে, মানসিক যে টেনশনটা যাবে, এটা অনেকটা। তারপরে যারা চাকরির প্রিপারেশন নিবা তাদের ক্ষেত্রে এই যে স্যার, আমরা এটাও বলছিলাম যে স্যার অনেকে তো জবের প্রিপারেশন নিচ্ছে। তো আমাদের প্রিন্সিপাল স্যার বলে কি, আগে যেটা পড়তেছো সেটা ভালো করে শেষ করো, তারপরে জবের প্রিপারেশন নিবা, এখন জবের প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা গাধা মার্কার টিচার, এই জন্য আমি বলেই ফেললাম, মানে তোমরা বইলো যদি কখনো এরকম হয়। কারণ ওই বলদ কি জানে যে চাকরি পাইতে গেলে কবে থেকে পড়তে হয়, কতদিন ধরে পড়তে হয়? হ্যাঁ, এটা তো সবাই জানে স্যার, সবাই বলে থার্ড ইয়ার সেটাই। থেকে পারলে প্রিপারেশন নিতে, কিন্তু ওইটাই তো ওনারা বললাম কেন যে ওই যে যে এরকম আগেকার করে। আমলে একটা চাকরি পায় বসে আছে যখন মানুষ আছিল হয়তো 10 কোটি। হ্যাঁ, ওই সেই আমলে চাকরি পায় বসে আছে, ভাবটা এমন যেন বিশাল কিছু। এই যে ধরো একটা ইএলটি, এই যে কোশ্চেনটা আমি করেছি, ইএলটি তে কত 25-26টা কোশ্চেন দিয়েছি, স্টার গুলো দিয়েছি সব আন্দাজে। হ্যাঁ, কমন পড়লে ভালো আমি বস, আর না পড়লে বলবো যে কমন নাও আসতে পারে, এই কথাই বলবো। অন্যান্য লিটারেচারে তাও বলা যায় যে হ্যাঁ এটার ভেতরে এটা আমি দিয়েছি, এই দুটার মধ্যে একটা আসবেই। কিন্তু এই অংশটাতে ইএলটি তে বলাই যায় না। এর বাইরেও আরো অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্ট। কোনোদিন কখনো এই পোর্শন থেকে বেশি প্রশ্ন আসে, কখনো এই পোর্শন থেকে আসে, কখনো এই পোর্শন থেকে আসে। আর এরপরে আবার এই যে এতগুলো শর্ট করতে হবে, তারপরেও একেবারে ভালোভাবে কমন পাওয়াটা মুশকিল। এখন একটা জিনিস হচ্ছে যে আমার ফোর্থ ইয়ার শেষে আমি চাকরি করব, চাকরি করতে হবে, এটা সবার ক্ষেত্রেই তাই সত্য। ফোর্থ ইয়ার আমার কেন এই বার্ডেনটা আপনি দিলেন? আপনি সিলেবাস এটা ইনক্লুড করলেন কেন? আচ্ছা, ইনক্লুড ইনক্লুড করছেন, ঠিক আছে, আপনি ভালো বুঝছেন যে এটা আহ, খুবই দরকারি। তো খুবই দরকারি তাহলে আপনি অপশনাল করলেন কেন? এটা ওই লিঙ্গুইস্টিক্স এর মতো বাধ্যতামূলক করে দিতেন। আর অপশনাল যখন করলেন, কেন অপশনাল করলেন? হয়তো কই কেউ আছে কন্টিনেন্টাল পড়ে ভালো রেজাল্ট করে ফেলবে, আর আমি এটার চাপে পড়ে থাকবো, তাই না? এগুলো কিছু টিচার থাকে এগুলো। মানে ব্যাপারটা হচ্ছে কি, আসলে কি একটা জিনিস আমি বলি, টিচিং বা টিচার এটা কোনো সাকসেসফুল পেশা না। কিন্তু আমরা ভাবটা এমন করি। আমার মনে আছে আমি তো ইয়ের টিচার, মানে কি বলে, আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম তো একবারে শুরু থেকেই। তো ইন্টারমিডিয়েটে আমার যুক্তিবিদ্যা ছিল। তো যুক্তিবিদ্যার টিচার, 3-4টা টিচার ছিল, এত ভালো ক্লাস নিত। এটা ঠিক আছে, ওকে, তারা ভালো টিচার ছিল, কিন্তু তারা আবার এমন ভাবে হাইলাইট করতো যে যুক্তিবিদ্যা ছাড়া দুনিয়াতে টেকাই মুশকিল, তারা যুক্তি নেয়নি, তারা হচ্ছে মানুষই না। হ্যাঁ, তা আমরা তো ভাবতাম যে তাই তো। কিন্তু পরে আবার নিজেরা এটাও উপলব্ধি করতাম যে এবারে যুক্তির চাইতে ইংরেজির চাইতে কি যুক্তিবিদ্যা বেশি কঠিন। আবার ম্যাথ বা অন্যান্য যা কিছু ছিল, বা সায়েন্সের সাবজেক্ট গুলো চাইতে, কিন্তু এমন ভাবে উপস্থাপন করতো বিশাল কিছু। তো এই ইএলটির ব্যাপারটা এরকমই। হ্যাঁ, আমরা জানবো, ঠিক আছে,
আপনি এই সিলেবাসটাই আপনি আরেকটু, এই যে কয়টা কোশ্চিন আছে ইউনিক এখানে, হ্যাঁ, যে কয়টা ইউনিক আছে সে কয়টা আপনি লিঙ্গুইস্টিক্স এর ভিতরে ঢুকাই দেন। এই সবই তো লিঙ্গুইস্টিক্স এর ভিতরেই আছে, তাই না? তো সেটা আপনি লিঙ্গুইস্টিক্স এর ভিতরে ঢুকাই দেন। আর দিলেন দিলেন ঠিক আছে, এত বড় করলেন কেন? বা 51-52টা চ্যাপ্টার, একটা বই, যে বই 51-52টা চ্যাপ্টার, কোন চ্যাপ্টার থেকে কোন কোন চ্যাপ্টার তুমি পড়বা? টিচারকে বললো তো যে 10টা কোশ্চিন আঁকায় দেন, 10টার ভিতরে যেন 5টা কমন পাই। কেমন বাপের বেটা! যাই হোক, আমি আমি এটা আমি গতবার পর্যন্ত আমি নিজেই এটার পক্ষে সাফাই গাইছি, কিন্তু আমার মনে হয়েছে যে না, এই সাফাইটা ঠিক না। কারণ হলো যে এই সময়টাতে এসে চাপে চাপে পড়ে যায় স্টুডেন্টরা। আমি গতবার বলছি যে হ্যাঁ, এটা দরকারি, এটা দরকারি, ঠিক আছে। কিন্তু আমি যখন পুকুরে সাঁতার কাটতে পারি না, আমি যখন পুকুরে পড়ে গেছি, তখন আমার মাছ ধরা বেশি দরকারি, পুকুরে পড়ে গিয়ে মাছ ধরা বেশি দরকারি, নাকি আমার ওই সাঁতার কেটে ওই লাইফটা মানে পানি থেকে যে উঠতে পারি সেটা দরকারি? কোনটা দরকারি? আমি এখন ইংরেজিতে ভর্তি হয়েছি, আমি একটা পুকুরে পড়ে আছি, আমাকে এখান থেকে বের হতে হবে। ভালো স্টুডেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে সবারই ভালো রেজাল্ট না, কিন্তু ভালো স্টুডেন্ট বলেই সবাই ইংরেজিতে চান্স পাইছে, এটা সত্য। কিন্তু ইংরেজির এই ফোর্থ ইয়ারে এসে সবারই ভালো রেজাল্ট না। 100 জনের মধ্যে তোমার 20 থেকে 30 জন আছে খুব রিল্যাক্সে, যেরকমই হোক আমার রেজাল্ট ভালো হবে। 20-30 জন আছে যে আহ, যাই হোক একটা হলেই হলো, আর বাকি 50 জনেরই যায় দেখা প্রবলেম আছে। তো তার ক্ষেত্রে কি করবে? তারা কি? তো এই যে এত বার্ডেন দিয়ে আসলে ফোর্থ ইয়ার তো এমনিতে এমন একটা ইয়ার করে যে একেবারে পুরো যত লিটারেচারে যত সাবজেক্ট আছে মনে হয় যেন সব নিয়ে এসে এর ভিতরে ঢেলে দেয়। যাই হোক, আমার একটা রাগ আছে এই থেকেই, মানে এই যে এই জন্যই স্টুডেন্টদের কথা মানে না স্যাররা, আবার নিজেরা বেশি বোঝার ভাব করে, নিজেরা বেশি বোঝার ভাব করে। ওকে, তো চলো আমরা আমরা পড়ি, আমরা আমরা এই যে যখন এই যে এই পার্টটা পড়বো, দেখবে এই একটা পার্টে আমাদের এদিকে যদি প্রতিদিন একটা করে প্রশ্ন পড়ি, তাও এইদিকে ধরো 26-27টা প্রশ্ন আছে, এইদিকে আবার আছে ধরো 30-39টা। প্রতিদিন যদি 7-4টা করেও পড়ি, তাও আমাদের এখানে 5 দিন, 26-27টা, মানে 3 মাসের ক্লাস এখানেই লাগবে। আবার পড়তে গেলেও তোমরা বুঝতে পারবা যে একটু সমস্যা আছে আর কি। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা পড়ছিলাম হচ্ছে ক্রিটিসিজম। কই গেল? আরে আমি এখানে, আমরা ক্রিটিসিজম পড়ছিলাম, লিটারেরি ক্রিটিসিজম। এখানে এসে আমরা পড়ছি হচ্ছে এই প্রশ্নটা পড়েছি গতদিনে, আজকে আমরা এইটা পড়বো, সময় পাইলে এইটা। পোস্ট কলোনিয়ালিজম অন এডওয়ার্ড সেইড এর ভেতরে যে পোস্ট কলোনিয়ালিজম আছে, অর্থাৎ কলোনিয়ালিজমের যে প্রভাব, এই প্রভাবটা তার ভেতরে পড়েছে অ্যাজ এ পোস্ট কলোনিয়াল রাইটার হিসাবে। যেমন আমরা আমরা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজমের থেকে বাহিরে, কারণ কলোনিয়ালিজম এই অঞ্চলে ছিল তোমার 47 থেকে। 47-এ তো, 47-এর আগে ছিল হচ্ছে তোমার কলোনিয়ালিজম বা ইম্পেরিয়ালিজমটা ছিল। 47-এ যখন ব্রিটিশরা চলে গেল, তখন তারপরের ধরো 10 বছর বা 20 বছর এরা হচ্ছে তোমার পোস্ট কলোনিয়াল, মানে কলোনিয়ালের ঠিক পরেই। তাদের ভেতর ওইটার ছাপ আছে, বাট আমাদের ভেতরে ওইটা নেই। আমরা জন্মগ্রহণ করার পর থেকে দেখতেছি বাংলাদেশ, তো আমাদের ক্ষেত্রে ওই সমস্যাটা নেই। তো চলো আমরা এটা দেখি। পোস্ট কলোনিয়াল এই প্রশ্নটা, ওরে সর্বনাশ, এটা তো অনেক বড়। যাই হোক, এখানে দুইটা কোশ্চেন আছে, হ্যাঁ দুইটা কোশ্চেন। এই যে এইটা আছে পয়েন্ট করে করা আছে, এটা আমি গতবার পড়িয়েছি, এটা গতবার পড়িয়েছি। তো এবার তোমাদেরকে আরেকটা পড়াবো। তোমরা যারা আছো তারা দুইটাই পড়তে পারো, আবার দুইটা মিলে নিজের মতো করে একটা নোট করতে পারো, অথবা নিচেরটা পড়তে পারো অথবা উপরেরটা পড়তে পারো। তো আমি এবছর উপরেরটা পড়াচ্ছি। ওকে, দেখো।
হোয়াট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ পোস্ট কলোনিয়ালিজম অন এডওয়ার্ড সেইড? এডওয়ার্ড সেইডের ওপরে পোস্ট কলোনিয়ালিজমের কি প্রভাব পড়েছিল? দেখো, এডওয়ার্ড সেইড কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, অর্থাৎ এটার কথা বলতেছে যে এডওয়ার্ড সেইডের যে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইজ এ বুক অ্যাবাউট দ্য ওয়ে ইউরোপিয়ান কান্ট্রিজ কন্ট্রোলড অ্যান্ড ইনফ্লুয়েন্সড আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এডওয়ার্ড সেইডের কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, এইটা একটা বই, যে বইটাতে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিভাবে পৃথিবীর অন্যান্য অংশকে কন্ট্রোল করেছে, কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করেছে, বা কিভাবে তাদেরকে প্রভাবিত করেছে, এইটার বিষয়ে আর কি এই বইটা। দিস কন্ট্রোল ওয়াজ নট অনলি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক বাট অলসো কালচারাল। এই কন্ট্রোলটা শুধুমাত্র যে রাজনৈতিক বা অর্থনৈতিক ছিল তাই নয়, বরং এটা কালচারালও ছিল, এটা সাংস্কৃতিক কন্ট্রোলও ছিল। সেই টক্স অ্যাবাউট হাউ ইউরোপিয়ান পাওয়ার্স ইউজড কালচার লাইক বুকস, আর্টস অ্যান্ড আইডিয়াস টু জাস্টিফাই দেয়ার ডোমিনেশন অফ countries in Africa, Asia and Middle East। বলতেছে যে সেইট তিনি কথা বলেছেন কিভাবে ইউরোপিয়ান শক্তিগুলো কালচারকে ব্যবহার করত। বিশেষ করে এখানে কালচার বলতে বোঝাচ্ছেন যে বই, তারপরে শিল্প, তারপরে বিভিন্ন আইডিয়া থিওরি, এগুলোকে কেন ব্যবহার করত? ইউরোপ, এশিয়া এবং মিডল ইস্টে তাদের যে বিভিন্ন দেশে তাদের যে শাসন, সেই শাসনটাকে জাস্টিফাই করার জন্য তারা কালচার ব্যবহার করতো। কালচারের ভিতরে ছিল বই, আর্ট, আইডিয়া, এগুলো। সেইড ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই পোস্ট কলোনিয়ালিজম। এরপরে ডিরেক্ট আসতেছি, সেটা হচ্ছে যে সেইড তিনি প্রভাবিত হয়েছিলেন, স্বীকার করা হচ্ছে যে সেইড তিনি পোস্ট কলোনিয়ালিজম দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এবার পোস্ট কলোনিয়ালিজমটা কি? পোস্ট কলোনিয়ালিজম ইজ আ ওয়ে অফ থিঙ্কিং। এটা হচ্ছে চিন্তার একটা ধরন, দ্যাট লুকস অ্যাট দ্য ইফেক্ট অফ কলোনিয়ালিজম, যেটা আসলে দেখে কলোনিয়ালিজমের প্রভাবটা কি মানুষের উপরে, সেটা। পোস্ট কলোনিয়ালিজম ইজ এ ওয়ে অফ থিঙ্কিং। পোস্ট কলোনিয়ালিজম হচ্ছে একটা চিন্তা করার ধরন, যেটা মূলত দেখে যে কলোনিয়ালিজমের ইফেক্ট মানুষের উপরে কি পড়েছে সেটা। ইট স্টাডিজ হাউ কান্ট্রিজ দ্যাট ওয়ার ওয়ান্স কলোনাইজড বাই ইউরোপিয়ান পাওয়ার ডিল উইথ দ্য লিগ্যাসি অফ দ্যাট কন্ট্রোল। এটা স্টাডি করে এই পোস্ট কলোনিয়ালিজমটা, এটা স্টাডি করে যে ওই দেশগুলো, যে দেশগুলো একটা সময় কলোনাইজ ছিল ইউরোপিয়ান শক্তিগুলোর দ্বারা, তারা কিভাবে ওই লিগাসিটা বা ওই কন্ট্রোলটা মানে বয়ে বেড়াচ্ছে, এটাও এই এই হচ্ছে পোস্ট কলোনিয়ালিজমটা গবেষণা করে আর কি। পোস্ট কলোনিয়ালিজমে যে বা পোস্ট কলোনিয়ালিস্ট যে সমস্ত তোমার ইয়ে ছিল, বলতে পারো যে ফ্যাকাল্টি গুলো ছিল, তারা আসলে এগুলো হচ্ছে তোমার রিসার্চ করে যে আগের কলোনিয়ালিজমের প্রভাব পরবর্তী মানুষদের উপরে কিভাবে পড়েছে, তারা কিভাবে পরবর্তীতে ওই প্রভাবটা বয়ে বেড়াচ্ছেন, সেগুলো। পোস্ট colonialism helps us understand the unequal relationship between the colonizers and the colonized, even after colonial rule ended। পোস্ট কলোনিয়ালিজম আমাদেরকে সাহায্য করে বুঝতে, কি বোঝার ক্ষেত্রে? এই যে একটা অসম সম্পর্ক কলোনাইজার এবং কলোনাইজড যারা, এই দুইটার ভেতরে, এটা বুঝতে আমাদেরকে সাহায্য করে। এমনকি এই প্রভাবটা, এই আনইকুয়াল রিলেশনশিপটা কতখানি প্রভাব পড়েছিল, এমনকি এই কলোনিয়াল রুল শেষ হওয়ার পরেও সেটা আমাদেরকে বুঝতে হেল্প করে। ধরো, এই যে বাংলাদেশে, বাংলাদেশ তথা সারা বিশ্বে যে কোভিড গেল, করোনা গেল, আজ থেকে 4 বছর হয়ে গেছে, তাই না? কিন্তু দেখো এখনো মনে হচ্ছে সেই দিনের ঘটনা। এর কারণ কি? ওইটা ট্রমা থেকে আমরা এখনো বের হইতে পারিনি, এই জন্য মনে হচ্ছে সেদিনের ঘটনা। আবার দেখো বাংলাদেশে যে গণ অভ্যুত্থানটা হলো, এটাতে যারা অংশগ্রহণ করেছে, আশেপাশে গুলি খেয়ে মানুষ মরেছে, এরা যে ভয় বা ট্রমা বা আতঙ্কের ভেতরে রয়েছে এখনো ইভেন, এটা কি সহজে কাটবে? কাটবে না। তো এই পোস্ট কলোনিয়ালিজম যে ইফেক্টের কথা বলতেছে, সেটা ধরো কোনো একটা হত্যাকাণ্ড, কোনো একটা এরকম সংঘর্ষের ট্রমা যেরকমটা থাকে, সেটা। ধরো এই পোস্ট কলোনিয়ালিজম একটা যুদ্ধ, এই যুদ্ধে গিয়েছিলেন আমাদের এডওয়ার্ড সেইড বা তার বাবা গিয়েছিলেন,
আমি এটা ধরো বলতেছি আর কি, সাপোজ। তো সেই যুদ্ধের ট্রমাটা কেমন পড়েছে তার উপরে সেইটা। তো এখানে মূলত এই পোস্ট কলোনিয়ালিজমের ইফেক্টটা কিভাবে পড়েছে, এমনকি পরবর্তীতে যারা এসেছে কলোনিয়ালিজমের শেষ হওয়ার পরে তাদের উপরে কিভাবে একটা প্রভাব পড়েছে সেটা এখানে বলা হচ্ছে। Said in Culture and Imperialism builds on ideas that his earlier work Orientalism. আচ্ছা, সেইড তার কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এই রাইটিংটা তিনি বিল্ড করেছেন, তিনি তৈরি করেছেন, নির্মাণ করেছেন তার আরেকটা রাইটিং বা তার আরেকটা ওয়ার্কের আইডিয়া থেকে। সেই রাইটিংটার নাম কি? সেটা হচ্ছে অরিয়েন্টালিজম, প্রাচ্য। হ্যাঁ, আমরা আমরা বলি না প্রাচ্য, মধ্যপ্রাচ্য। আচ্ছা, অরিয়েন্টালিজম মানে প্রাচ্য তো না, বলে গেলাম যে, জানা থাকলে বইলো। প্রাচ্যবাদ, প্রাচ্য নীতি, আর মধ্যপ্রাচ্য মানে এশিয়া প্লাস মিডল ইস্ট, এই দুইটা মিলে হচ্ছে মধ্য অরিয়েন্টালিস্ট, অরিয়েন্টালিজম বা অরিয়েন্টালিস্ট, অরিয়েন্টাল কান্ট্রি আর কি। তো এটা হচ্ছে মধ্যপ্রাচ্য বা প্রাচ্য আর কি। তো বলা হচ্ছে যে এই প্রাচ্য অর্থাৎ যেই আহ, ইউরোপ এবং আমেরিকার বাহিরের বা আফ্রিকার বাহিরের যে দেশ সেগুলোকে বলা হচ্ছে প্রাচ্য। তো এই প্রাচ্যের উপরে একটা রাইটিং তিনি লিখেন, তার নামটা দেন হচ্ছে অরিয়েন্টালিজম। অরিয়েন্টালিজমে তিনি মূলত এই তো মিডল ইস্টের কাহিনীগুলো বেশি বর্ণনা করেছেন, মিডল ইস্টের শাসন ব্যবস্থা, তাদের অন্যান্য যে ইউরোপিয়ানদের যে প্রভাব সেগুলো নিয়ে। তো ওই আইডিয়া থেকেই তিনি মূলত এই রাইটিংটা করেছেন, কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। ইনফ্যাক্ট এটারই বলতে পারো একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা। Then he focused on how Western scholars created a false image of the East to justify domination. এরপরে তিনি মানে দেয়ার দেয়ার বলতে এই রাইটিংটাতে, সেখানে অর্থাৎ এই রাইটিংটাতে তিনি ফোকাস করেছেন ওয়েস্টার্ন স্কলাররা কিভাবে ক্রিয়েটেড এ ফলস ইমেজ। হ্যাঁ, তারা কিভাবে একটা ফলস ইমেজ তৈরি করেছে, একটা মেজাজ, একটা ভাবমূর্তি তৈরি করেছে এই অফ দ্য ইস্টের, টু জাস্টিফাই ডোমিনেশন। তাদের শাসনটাকে তোমার ন্যায় বা বৈধতা দেওয়ার জন্য তারা যে একটা মিথ্যা ইমেজ তৈরি করেছে স্কলাররা, সেইটার উপরে ফোকাস করেছেন সেখানে। ইন কালচার অ্যান্ড এম্পেরিয়ালিজম হি এক্সপান্ডস হিজ আইডিয়াস। আচ্ছা, এই রাইটিং এর ভেতরে এটা করেছেন। হুম, এখানে আমরা ইয়ে দিয়ে দিই, ওয়ার্ক হয় আর এখানে দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হোয়ার হি ফোকাসড অন, এটা দিই। এরপরে বলতেছে ইন কালচার অ্যান্ড এম্পেরিয়ালিজম হি এক্সপান্ডস দিস আইডিয়া। তো এটাই বলতেছে যে কালচার অ্যান্ড এম্পেরিয়ালিজমে তিনি এই রাইটিংটার আইডিয়াকে আরো বর্ধিত করেছেন। হি লুকস অ্যাট হাউ ওয়েস্টার্ন কালচার সাচ আস লিটারেচার ওয়াজ ইউজ টু প্রমোট ইম্পেরিয়ালিজম। তিনি দেখেছেন বা তিনি তাকিয়েছেন বলতে পারো, বা আমরা বলতে পারি তিনি পড়েছেন অ্যাট হাউ ওয়েস্টার্ন কালচার। তিনি দেখেছেন কিভাবে ওয়েস্টার্ন কালচার গুলো, বিশেষ করে লিটারেচার, লিটারেচারের উদাহরণ দিচ্ছেন যে এটার মতো যে কালচারের যে পার্ট গুলি রয়েছে, ওয়াজ ইউজ টু প্রমোট ইম্পেরিয়ালিজম, কিভাবে ইম্পেরিয়ালিজমকে বা সাম্রাজ্যবাদকে তারা প্রমোট করেছে, প্রচার করেছে, সেটা দেখানো হয়েছে ওয়েস্টার্ন কালচারের ভেতরে, বিশেষ করে লিটারেচারের মাধ্যমে। হি সেইস ইউরোপিয়ান রাইটার্স লাইক জেন অস্টিন অ্যান্ড জোসেফ কনরাড often supported the ideas of empire even if they didn't say so directly. হি সেইস ইউরোপিয়ান রাইটার, তিনি বলেছেন ইউরোপিয়ান রাইটার্সরা, বিশেষ করে জেন অস্টিন, তারপরে জোসেফ কনরাড, এই দুজনের কথা বলেছেন যে তারা সাপোর্টেড দ্য আইডিয়া অফ এম্পায়ার, তারা এম্পায়ারের বা সাম্রাজ্যবাদের যে সাপোর্ট, সাম্রাজ্যের যে আইডিয়া সেটাকে সাপোর্ট করেছেন। ইভেন ইফ দে ডিডন্ট সে সো ডিরেক্টলি, যদিও তারা সেটা ডিরেক্টলি বলেননি, তারা তাদের রাইটিং এর ভেতর দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ইন দ্য বুক সেইড এক্সপ্লেইনস হাউ কালচার ইজ নেভার নিউট্রাল। এই বইটার ভেতরে তিনি দেখিয়েছেন যে কালচার কখনোই নিউট্রাল ছিল না। নিউট্রাল মানে কি? এদের ডানে বামে আর মাঝখানে থাকা, এটা হচ্ছে নিউট্রাল, তাই না? ডানে যাবে না বামে যাবে, নাকি নিউট্রাল থাকবে? তো এই নিউট্রাল হচ্ছে সেটা।
ইট অলওয়েজ হ্যাজ এ পারপাস। এই কালচারের সবসময়ের জন্য একটা উদ্দেশ্য ছিল বা থাকে। When European writers created stories, they often imagined lands in Africa, India, and Middle East as wild, empty, and in need of European control. যখন এই ইউরোপিয়ান রাইটাররা কোনো গল্প লিখে তখন তারা তারা কল্পনায় রাখে হচ্ছে আফ্রিকা, ইন্ডিয়া বা মিডল ইস্টের যে জায়গাগুলো সেগুলোকে, এবং সেগুলোকে তারা উপস্থাপন করে এই বন্য, এমটি, শূন্য, এমনকি ওই জায়গাগুলোতে তাদের কন্ট্রোল রাখতে হবে, সেগুলো সিভিলাইজড করতে হবে। এই কথাগুলো তারা মূলত মাথায় রাখে। অনেকটা এরকম যেমন বাংলাদেশে কি হয়, রাজাকার কথা চিন্তা আসলেই দাড়ি টুপি মাথায় চলে আসে। রাজাকার কাউকে বলতে গেলেই দেখা যায় যে দাড়ি টুপি আনালো, এরাই রাজাকার। মানে সেভাবে সিনেমাগুলোতে উপস্থাপন করে। সিনেমাগুলোতে কোনো স্বাভাবিক অন্য লোককে কিন্তু রাজাকার বলেন, সব দাড়ি টুপি। ঠিক এরকম আর কি একটা ইয়ে নিয়ে আসতো ওই সময় ইউরোপিয়ানরাও। These stories helped people believe that Europe had the right to rule over others. এই গল্পগুলোর ভেতরে, এই গল্পগুলো মানুষদেরকে একটা শিক্ষা দিতে চায়, একটা বিশ্বাস দিতে চায়। সেটা হলো যে ইউরোপের অধিকার রয়েছে অন্যদেরকে শাসন করার। সেই says this creates a signature of attitude and reference. সেইড বলেছেন যে এইটাই, এই যে এই চিন্তাটা বা তারা যে গল্প টল্প দিয়ে যে একটা মানুষের ভেতরে একটা পারসেপশন তৈরি করে দিত, বলতেছে এটাই ক্রিয়েটস এ স্ট্রাকচার অফ অ্যাটিটিউড অ্যান্ড রেফারেন্স। মানে এটা একটা উদাহরণ তৈরি করে দিত এবং অ্যাটিটিউডের স্ট্রাকচার তৈরি করে দিত। তুমি কিভাবে ইউরোপিয়ানদেরকে দেখবে বা ইউরোপিয়ানরা তোমাদেরকে কিভাবে দেখে বা দেখবে, এটার যেন একটা স্ট্রাকচার তৈরি করে দিত হচ্ছে এই রাইটিং গুলো। এবং রেফারেন্সও দিত, অনেক উদাহরণও দিত এখানে। দিস মিনস দ্য স্টোরিজ শেপড হাউ পিপল থট। এই যে বলতেছে যে এর মানে হলো এই গল্পগুলো আসলে আকৃতি দিয়ে দেয় বা একটা শেপ দিয়ে দেয় কিভাবে মানুষ চিন্তা করবে সেই বিষয়ে, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে, আর মেড দেম থিঙ্ক ইউরোপিয়ান কন্ট্রোল ওয়াজ নর্মাল অ্যান্ড রাইট। এবং মেড দেম থিঙ্ক, এবং তাদেরকে অর্থাৎ আমরা যারা কলোনাইজার ছিলাম, কলোনাইজড ছিলাম, আমাদেরকে চিন্তা করাইতো যে ইউরোপিয়ান কন্ট্রোল এটা নর্মাল, স্বাভাবিক, তাদের এই অধিকার আছে পৃথিবীকে শাসন করা, সো আমাদের এটা মেনে নিতে হবে। কত মানুষ আছে না পৃথিবীতে যারা, এই যেমন ধরো যার যে জন্মগ্রহণ করেছিল ধরো 1750 সালে, সরি 1750 না, ধরো 1800 সালে যে জন্মগ্রহণ করছিল, সে কি ব্রিটিশ সাম্রাজ্য থেকে বের হইতে পারছে? বের হইতে পারেনি। 1800 থেকে 19 সালে, এই 100 বছরের মধ্যে সে মারা গেছে, জন্মগ্রহণ হয়ে বড় হয়ে বিয়ে শাদী করে মারা গেছে। তাহলে সে শুরু থেকেই দেখতেছে যে ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশ, তাই না? এগুলা খুব খারাপ লাগে যে একটা পরিবর্তন তারা দেখে দিতে পারেনি, বিশাল পরিবর্তন যে হয়েছে তারা দেখে দিতে পারেনি। ওকে। এবং তারা কিন্তু তখন এটাকে নর্মাল ভাবতো যে আচ্ছা ওরা শাসন করবে, এটাই স্বাভাবিক, একটা সময় গিয়ে নর্মাল ভেবে নিয়েছে, তাই না? Said also talk about how the colonized people responded. সেইড আরো কথা বলেছেন যে কলোনাইজড মানুষরা কিভাবে সাড়া দিত, রেসপন্ড করতো। দে আর নট জাস্ট প্যাসিভ। এই কলোনাইজড পিপুলরা শুধুমাত্র যে মানে নিষ্ক্রিয় ছিল তা নয়, মানে তারা যে নিষ্ক্রিয় ছিল তা নয়। দে ক্রিয়েটেড দেয়ার ওন স্টোরিজ অ্যান্ড রেজিস্টেড। তারাও তাদের নিজস্ব স্টোরি তৈরি করতো, গল্প যেন তৈরি করতো, এবং তারা রেজিস্ট্যান্সও করতো, বাধা বিপত্তিও তৈরি করতো, বাধা দিত তাদেরকে। আমরা যেটাকে বলি কি, যে তোমার বিপ্লবও করতো আর কি। রাইটার্স ফ্রম কলোনাইজড কান্ট্রিজ ইউজড দেয়ার ওয়ার্ক টু চ্যালেঞ্জ দ্য আইডিয়াজ অফ দ্য এম্পায়ার। কলোনাইজড কান্ট্রিগুলো থেকেও অনেক রাইটার ছিল যারা কলোনাইজড কলোনাইজারদের চ্যালেঞ্জ করতো, তাদের আইডিয়াকে, ইম্পেরিয়ালিজমের যে আইডিয়াকে সেটাকে চ্যালেঞ্জ করতো। যেমন আমাদের রবীন্দ্রনাথ ছিল, তারপরে ধরো সুকান্ত ভট্টাচার্য ছিল, তারপরে আরো ওই যে বিভিন্ন সব রাইটাররা ছিল না যারা ব্রিটিশ আমলে লিখেছেন প্রতিবাদী সব রাইটিং, যেটার জন্য আবার ওদেরকে জেলও খাটতে হয়েছে। দে রোট অ্যাবাউট দেয়ার ওন এক্সপেরিয়েন্স অ্যান্ড ফট এগেনস্ট দ্য আইডিয়া দ্যাট ইউরোপ ওয়াজ সুপিরিয়র। তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে তারা লিখেছে এবং তারা
ইউরোপ যে সুপিরিয়র, ইউরোপ যে সেরা, এই আইডিয়ার এগেনস্টে তারা যুদ্ধও করেছে। যুদ্ধ বলতে তোমার ইন্টেলেকচুয়াল যে ফাইট, সেটা করেছে তারা। Third, an important idea is contrapuntal reading. সেইটির একটা গুরুত্বপূর্ণ আইডিয়া ছিল contrapuntal reading. This means looking at both the colonizers and the colonized perspective at the same time. এটার মানে হচ্ছে তুমি যখন রাইটিং পড়বা, সেটা কলোনাইজড এবং কলোনাইজার দুই পার্সপেক্টিভ থেকেই পড়তে হবে, দেখতে হবে, দুইটা দৃষ্টিভঙ্গি নিয়ে এটাকে দেখতে হবে। সেইট says that Said says we shouldn't just read European literature and accept its views. তিনি বলেছেন আমাদের শুধুমাত্র ইউরোপিয়ান লিটারেচার পড়া এবং এর যে দৃষ্টিভঙ্গি, মতামত, এটাকে অ্যাকসেপ্ট করা উচিত না। ইনস্টেড উই শুড অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য ভয়েসেস দ্যাট আর মিসিং। তিনি আরো এটা বলেন যে আমাদের আহ, মানে এর পরিবর্তে উই শুড অলসো থিঙ্ক, আমাদের আরো চিন্তা করা উচিত অ্যাবাউট দ্য ভয়েসেস দ্যাট আর মিসিং, যে ভয়েস গুলো এখানে নাই, মিসিং, সেইগুলো আমাদের বলা উচিত। দোজ অফ দ্য কলোনাইজড, অর্থাৎ কলোনাইজদের। সাধারণত তোমরা ওই যে যেমন ডার্ক হার্ট অফ ডার্কনেস বলবা, প্যাসেজ টু ইন্ডিয়া বলবা, এগুলোতে দেখবা ম্যাক্সিমামই ওই ইউরোপিয়ানদেরই যেন একটা জয় জয়কার। কিন্তু এখানে যেমন প্যাসেজ টু ইন্ডিয়াতে তাও কিছুটা প্রোটেস্ট দেখা গেছে। এটা প্যাসেজ টু ইন্ডিয়া আমরা হয়তো সামনে পড়বো, তখন আমরা পাবো ওইখানে কিছুটা প্রোটেস্ট পাবো, বাট অন্যান্য কোনো জায়গায় কোনো প্রোটেস্ট নাই তেমন কিছু। বাই ডুইং দিস উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফুল পিকচার। এবং যদি আমরা কন্ট্রাপান্টাল রিডিং করি, কলোনাইজড এবং কলোনাইজার উভয়ের পার্সপেক্টিভ থেকে একটা রাইটিং পড়ি, তাহলে আমরা ফুল পিকচারটা পাবো। Said discusses novels like Heart of Darkness by Joseph Conrad and Mansfield Park by Jane Austen. এডওয়ার্ড সেইড তিনি হার্ট অফ ডার্কনেস, জোসেফ কনরাডের এই নোভেল, এবং ম্যানসফিল্ড পার্ক বাই জেন অস্টিন, তার এই রাইটিংটা তিনি আলোচনা করেছেন। ইন দিস বুকস, এই বইগুলোতে, দ্য এম্পায়ার ইজ ওফেন ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এই বইগুলোতে এম্পায়ার গুলো, সাম্রাজ্যগুলোই যেন ব্যাকগ্রাউন্ডে রয়েছে, বাট ইট স্টিল প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। কিন্তু সেখানে এটা ব্যাকগ্রাউন্ডে থাকলেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হি বিলিভস দ্যাট বাই ইগনোরিং দ্য এম্পায়ার, তিনি বিশ্বাস করেন যে এম্পায়ারকে, সাম্রাজ্যকে ইগনোর করার মাধ্যমে উই ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফুল মিনিং অফ দিস স্টোরিজ। তিনি বিশ্বাস করেন যে এম্পায়ারকে ইগনোর করার মাধ্যমে আমরা আসলে ফুল মিনিংটা, এই গল্পগুলোর ফুল মিনিং বুঝতে পারি না। মানে আমরা ফেইল করে বুঝতে অসমর্থ হই, ব্যর্থ হই। In Heart of Darkness, for instance, the story takes place in Africa, but the African characters are treated as less important. উদাহরণস্বরূপ হার্ট অফ ডার্কনেসের ভেতরে এই ঘটনাগুলি ঘটতেছে আফ্রিকাতে, কিন্তু আফ্রিকান ক্যারেক্টারদেরকে এখানে অগুরুত্বপূর্ণ হিসেবে ট্রিট করা হয়েছে, মনে করা হয়েছে, তারা গুরুত্বপূর্ণ না, এরকম ভাবে উপস্থাপন করা হয়েছে। সেইড সেইজ দ্যাট সেইড সেইজ দিস দিস আচ্ছা সরি, সেইড সেইজ, এই সেইড এর কারণে সমস্যাটা হচ্ছে আর কি। সেইড বলেন দিস ইজ হাউ ইম্পেরিয়ালিজম ওয়ার্ক, তিনি বলেন যে ইম্পেরিয়ালিজম এটাই যেটা কাজ করে আর কি, ইম্পেরিয়ালিজম এভাবেই কাজ করে। বাই ইগনোরিং অর সাইলেন্সিং দ্য ভয়েসেস অফ দ্য কলোনাইজড, ইম্পেরিয়ালিজম কিভাবে কাজ করে? কলোনাইজড যারা, তাদের ভয়েসটাকে ইগনোর করে অথবা সাইলেন্স করে, চুপ করিয়ে দেয়। তো এটার মাধ্যমে মূলত ইম্পেরিয়ালিজমটা কাজ করে, সেটা বলছে। Okay, এটা গেল হচ্ছে হার্ট অফ ডার্কনেস। তাহলে ম্যানসফিল্ড পার্টে কি আছে? ইন ম্যানসফিল্ড পার্ক, Fate talks about how the wealth of the main characters comes from plantations in the Caribbean. ম্যানসফিল্ড পার্কে তিনি কথা বলেছেন যে মেইন ক্যারেক্টারদের যে সম্পদ, সেই সম্পদগুলো কিভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তাদের প্ল্যান্টেশনের মাধ্যমে এসেছে। মানে তারা তারা সেখানে কৃষি কাজ করতো, সেগুলোর মাধ্যমে তাদের সম্পদটা কিভাবে এসেছে সেটার কথা বলতে।
দিস প্ল্যান্টেশনস ওয়ার ওয়ার্কড বাই এনস্লেভড পিপল। এই প্ল্যান্টেশন গুলোতে কাজ করানো হতো মানে দাস বানানো লোকদেরকে, তাদেরকে এনস্লেভ করা হয়েছিল, তাদেরকে দাস বানানো হয়েছিল। তোমরা যে অরণ্যক রাইটিং এর ভিতরে দেখেছো ওই রকম ভাবে। While Austen doesn't focus on this in her story, it is still there in the background. বলতেছে যদিও মানে যেখানে অস্টিন তার এই রাইটিং এর ভেতরে ইম্পেরিয়ালিজমের কথা ডিরেক্ট বলেননি, বাট তারপরেও এটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে। This silence about slavery and empire is a way of supporting imperialism without directly mentioning it. বলতেছে এই যে নীরবতা স্ল্যাভারি সম্পর্কে এবং এম্পায়ার সম্পর্কে, এটাই এক ধরনের পদ্ধতি এটাকে সাপোর্ট করার, এটাকে ডিরেক্টলি মেনশন না করে সাইলেন্স এবং নীরব থেকেছে এই দাস প্রথা বা দাসত্ব বা এম্পায়ারের ক্ষেত্রে। এটাই হচ্ছে এক ধরনের সাপোর্ট করা। ওই যে বলে না নীরবতা সম্মতির লক্ষণ, এখন তুমি নীরব আছো তার মানে হচ্ছে সম্মতি আছে। Said's work is very important in understanding post-colonial studies. সেইডের যে কাজগুলি এগুলি খুবই গুরুত্বপূর্ণ ইন আন্ডারস্ট্যান্ডিং পোস্ট কলোনিয়াল স্টাডিজ, অর্থাৎ পোস্ট কলোনিয়াল যে পড়াশোনাগুলো, পোস্ট কলোনিয়াল কলোনিয়াল যুগের পরের যে রাইটিং গুলো, হ্যাঁ, এগুলোর পড়তে গেলে সাইডের যে ওয়ার্কগুলি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। হিজ আইডিয়াস হেল্প আস সি হাউ লিটারেচার অ্যান্ড কালচার আর কানেক্টেড টু পলিটিক্স। এই আইডিয়াগুলো আমাদেরকে হেল্প করে একটা জিনিস দেখতে, যে লিটারেচার এবং কালচার কিভাবে পলিটিক্স এর সাথে সে সময় কানেক্টেড ছিল সেটা দেখতে হেল্প করে। These stories that, আচ্ছা, the stories that were told during the time of the British and French Empire shaped how people thought about the world. এই যে গল্পগুলি যেগুলো বলা হতো এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চ সাম্রাজ্যের সময়টাতে, সেগুলো শেপ দিয়েছিল, আকৃতি বা একটা আকার দিয়েছিল হাউ পিপল থট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। মানুষ কিভাবে এই পৃথিবী সম্পর্কে ভাবে কথা বলে সেইটার একটা ধরন তৈরি করে দিয়েছিল ব্রিটিশ এম্পায়ার এবং তার আগে ফ্রেঞ্চ এম্পায়ার গুলো। সারা পৃথিবীতে কিন্তু ব্রিটিশ এবং ফ্রান্সের একটা দখল ছিল। দেখবা আফ্রিকাতে তোমার ব্রিটেনের এম্পায়ার কম ছিল, বাট আফ্রিকাতে ফ্রান্সের এম্পায়ার ছিল। এখনো যেমন অনেক দেশ, আফ্রিকার অনেক দেশে ফ্রান্সের মানে সেনাবাহিনী আছে, বা ফ্রান্স অনেক দেশ, যেমন ওই যে একটা উদাহরণ দেই, যেমন নাইজার, নাইজার থেকে ওই যে ফ্রান্স চলে গেল, তাদের সেনাবাহিনী ছিল সেখানে। এখনো আছে, আইভরি কোস্টে আছে। পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনি আইভরি কোস্টে, এবং সেটা তোমার ফ্রান্সের দখলে। তারা ওখান থেকে তুলে স্বর্ণ এই তোমার এই স্বর্ণের খনি না, মানে হীরার খনি। পৃথিবীর আচ্ছা স্যার, হচ্ছে আমি মানে যেখানে দেখি আইভরি লেখা আছে মানে বইয়ে, তো ওখানে হচ্ছে গুগল ট্রান্সলেশনে দেখি হাতির দাঁত, মানে ওর মানেটা আসে, সেক্ষেত্রে আইভরি মানে মানে কি? আইভরি মানে আসলে হাতির দাঁত। আইভরি কোস্ট বলতে ওদের দেশে হয়তো বা আইভরি দিয়ে তোমার হচ্ছে হাতির দাঁত যেহেতু বেশি পাওয়া টাওয়া যায়, হয়তো সেজন্য বলতে পারে আইভরি কোস্ট, তাই না? আর আমাদের যেমন আমরা বাংলা ভাষা সেই হিসেবে আমাদের যেমন বাংলাদেশ, আইভরি কোস্ট, যেমন এই যে এই দেশটা। তাহলে আমাদের বইয়ে মানে এই লেখাগুলোতে হাতির দাঁত মানে আইভরি, এটা হ্যাঁ ঠিকই বলেছেন। থার্ড ইয়ারে ক্রিটিসিজমেও আইভরি ছিল। আর ক্রিটিসিজম আইভরি ছিল না আইরনি? কি দেখো না আফ্রিকা স্যার, হচ্ছে, আইভরি টাওয়ার না কি যেন দেখছিলাম ও আচ্ছা, ক্রিটিসিজম। আইভরি টাওয়ার। জি। দেখে যে আইভরি হচ্ছে কোট ডি, মানে আইভরি এটা হচ্ছে তাদের দেশের নাম, পলিটিক্যাল নাম। তো এটা হচ্ছে আইভরি কোস্ট। তো এটা এখানে বাংলাদেশের ইয়ে আছে কিন্তু, কি বলে, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী আছে, আইভরি কোস্টে আছে, কঙ্গোতে আছে, তারপরে এই যে
সেনেগাল, সিয়েরা লিওন, এখানেও আছে। সিয়েরা লিওনের তো সেকেন্ড ভাষাটাই হচ্ছে বাংলা ভাষা। ওদের প্রচুর লোক বাংলা ভাষায় কথা বলতে পারে। আর এই দেখো চাঁদ। চাঁদ হচ্ছে অনেক সময় একটা মানে ইয়ে করে, মানুষ যোগ করে যে চাঁদে মানুষ, গাছপালা, গরু ছাগল সব আছে। তো আসলে আছে। কিভাবে, যে চাঁদ হচ্ছে তোমার ইয়ের মাঝখানে, আফ্রিকার মাঝখানে একটা দেশের নাম চাঁদ। আর আমার এটার সাথে আরেকটা ঘটনা আছে, দেখো। চাঁদের রাজধানীর নাম হচ্ছে জ্যামেনা। হুম। তো এই জ্যামেনা হচ্ছে, আমাদের এলাকায় একটা লোক ছিল, আমরা চাচা বলতাম, উনার নাম চান বা চাঁদ, উনার ওয়াইফের নাম ছিল জ্যামেনা। তো আমি ওইখান থেকে আমার এই দেশটার কথা খুব ভালোভাবে মনে পড়ে, বা এই দেশের কথা যখনই চিন্তা করি তখনই আমার এই, ওনারা দুজনই মারা গেছেন তো ওনাদের কথা মনে পড়ে। এই হচ্ছে চাঁদ। আর এই আইভরি কোস্ট। আইভরি মানে হাতির দাঁত, হ্যাঁ। হাতির দাঁত দিয়ে চিরুনি বানায়, আরো অনেক কিছুই বানায়, বোতাম তৈরি করে, আরো অনেক কিছু করে। বেসিকলি এগুলো দিয়ে, যে হাতির দাঁত, বড় বড় তোমার মহিষের দাঁত, মহিষের শিং, এগুলো দিয়ে তোমার চিরুনি তৈরি করে। আচ্ছা, দিস স্টোরিজ হেল্প জাস্টিফাই কলোনিয়ালিজম, বাট দে অলসো গেভ কলোনাইজড পিপল ওয়েজ টু রেসিস্ট। বলতেছে এই গল্পগুলো একই সঙ্গে যেমন ভাবে কলোনিয়ালিজমকে সাপোর্ট করে, আবার কলোনিয়ালিজমকে কলোনিয়ালিজমকে সাপোর্ট করার মাধ্যমে এটাও, আমরা যারা কলোনাইজ তাদেরকেও তোমার মানে প্রতিবাদ করার একটা ওয়ে যেন বাতলে দেয়। সেইডস ওন ব্যাকগ্রাউন্ড অ্যাজ এ প্যালেস্টাইনিয়ান অলসো ইনফ্লুয়েন্স হিজ ওয়ার্ক। একজন ফিলিস্তিনি হিসাবে সেইডের যে ব্যাকগ্রাউন্ড, সেটাও তার কাজের উপরে প্রভাব বিস্তার করে। হি গ্রিউ আপ ইন এ ওয়ার্ল্ড হোয়ার দ্য ইফেক্টস অফ কলোনিয়ালিজম আর ভেরি ক্লিয়ার। তিনি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেন এবং বড় হন যেখানে কলোনিয়ালিজম খুব পরিষ্কারভাবে সেটার ইফেক্ট রয়েছে। হিজ এক্সপেরিয়েন্স মেড হিম অ্যাওয়ার অফ দ্য ইনজাস্টিস অ্যান্ড ইম্পেরিয়ালিজম। তার অভিজ্ঞতায় তাকে সচেতন করেছে এই ইনজাস্টিস এবং ইম্পেরিয়ালিজমের এগেনিস্টে। In Culture and Imperialism, say it tries to show how colonialism has left a lasting impact on both the colonizer and the colonized. কালচার এবং ইম্পেরিয়ালিজমের মধ্যে তিনি দেখিয়েছেন যে কলোনিয়ালিজম কিভাবে একটা দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে কলোনাইজার এবং কলোনাইজড উভয়ের উপরেই। The effect of empire are still felt today in the way people think, enact. এবং মানুষ কিভাবে, যেভাবে আসলে চিন্তা করে, যেভাবে কাজ করে, এটার ভেতরে এখনো এই এম্পায়ারের যে ইফেক্ট, সেটা প্রভাব, মানে সেটা পাওয়া যায় আর কি, অনুভব করা যায়। ইন দ্য বুক সেইড রাইটস, এই বইটাতে তিনি এই কথাটা লিখেছেন। এই কথার মানে হলো, দিস মিনস দ্যাট ইভেন আফটার কলোনিয়ালিজম এন্ডেড, এর মানে হচ্ছে কলোনিয়ালিজম শেষ হওয়ার পরেও দ্য আইডিয়া ইমেজ ক্রিয়েটেড ডিউরিং দ্য এম্পায়ার স্টিল অ্যাফেক্ট। বলা হচ্ছে যে এই আইডিয়া এবং ইমেজ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই সময়, সেটা এখনো প্রভাবিত করে হাউ দ্য ওয়েস্ট সিজ অ্যান্ড ট্রিট আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এবং কিভাবে ওয়েস্টরা, পশ্চিমারা দেখে এবং অন্য পৃথিবীর অন্যান্য পার্টকে দেখে এবং সেটাকে তারা কিভাবে বিবেচনা করে, সেটা এখনো মানে রয়েছে, বা সেটা এখনো ইফেক্ট করে, সেই ইফেক্টটা এখনো রয়েছে। হি অলসো সেইস, তিনি আবার এই কথাটাও বলেন যে নো 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 ওয়ান টুডে ইজ পিওরলি ওয়ান থিং। আচ্ছা, কেউই এখন কোনো একটা জিনিসে, মানে একটা, মানে এক কথা হচ্ছে কেউই কখনো বর্তমান যুগে কেউই নিউট্রাল না। মানে তার সময়ের কথা বলতেছেন, তিনি তার সময়ের কথা বলতেছেন যে কেউই নিউট্রাল না। হি ইজ টকিং অ্যাবাউট হাউ পিপুল অ্যান্ড কালচারস আর মিক্সড। তিনি এখানে বলতেছেন কিভাবে মানুষ এবং সংস্কৃতি মিশে গেছে। কলোনাইজড পিপুল ওয়ার চেঞ্জড বাই দেয়ার কন্ট্যাক্ট উইথ ইউরোপ। কলোনাইজড পিপুলরাও ইউরোপের সাথে মানে যোগাযোগে এসে, তাদের সংস্পর্শে এসে তারাও পরিবর্তিত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। বাট ইউরোপ ওয়াজ অলসো চেঞ্জ বাই দ্য এম্পায়ার। কিন্তু ইউরোপ চেঞ্জ হয়েছে এম্পায়ারের পরিবর্তনের মাধ্যমে, এম্পায়ারের দ্বারা। দিস মিক্সিং ইজ এ পার্ট অফ লিগাসি অফ ইম্পেরিয়ালিজম। এবং এই পার্টটাই হচ্ছে, এই মিক্সিংটাই হচ্ছে লিগাসি, ইম্পেরিয়ালিজমের বা সাম্রাজ্যবাদের একটা লিগাসি মেনটেন করতেছে, সেটারই একটা বলতে পারো ধারা মেনটেন করতেছে। এই যে ধরো সার্টোরিয়াল হেজিমনি, তোমাদের অবশ্যই টার্মটা জানা থাকার কথা। সার্টোরিয়াল হেজিমনি সেটা হচ্ছে পোশাকের বৈষম্য। যেমন আমরা কি হয়, আমরা এই অঞ্চলের মানুষ আগে শাড়ি, তারপরে আরো যে মেয়েদের যে পোশাক তারা পরেছে, বাট এখন কিন্তু প্যান্ট শার্ট পরতেছো তোমরা। এটা ওয়েস্টার্ন ইফেক্ট। তারপরে ধরো
উম, আমরা আমরা ছেলেরা কি বলতেছি, কোট প্যান্ট টাই পরতেছি। কোট প্যান্ট টাই পরতেছি। তো এটা কলোনিয়াল ইফেক্ট। তো এটা কিভাবে কলোনিয়াল ইফেক্ট, বা এখন কথা হচ্ছে যে আমাদের এই রাইটার যিনি এই বইটা যখন লিখেছিলেন, তখন তো আর এত ইন্টারনেট, ফেসবুক টেসবুক এগুলো ছিল না, তাই না? তখন বই পড়েই মানুষ এফেক্টেড হইতো, তোমার প্রভাবিত হইতো। বাট এখন এসে আমাদের ক্ষেত্রে কি হয় যে আমরা 1 বছর আগে, মানে আজকে যে ফ্যাশনটা ধরেছে এই ফ্যাশনটা একেবারে লেটেস্ট, তাই না? আমরা পাচ্ছি প্রতিনিয়ত, টিকটকে পাচ্ছি, আমরা ইনস্টাগ্রামে পাচ্ছি, অন্যান্য জায়গায় পাচ্ছি। আমরা বই টই আর পড়ি না, কিন্তু আমরা এগুলো থেকে পাচ্ছি। মানে এগুলোও এক ধরনের তোমার ইয়ে, কি বলে গে, একটা একটা বলতে পারো হচ্ছে প্রোডাক্টের বা বিজনেস, একটা ইম্পেরিয়ালিজম, বিজনেসের একটা ইম্পেরিয়ালিজম এইটা চলতেছে বর্তমানে। তা করা ওইসব জায়গায়, যেমন পেপসোডেন্ট কই সেই আমেরিকায় তৈরি হচ্ছে, লিভার ব্রাদার্স কোম্পানি, যেটা বর্তমানে ওই যে ইউনিলিভার, ওই অঞ্চলের কোম্পানি এই অঞ্চলে এসে সব ব্যবসা করতেছে, তাই না? তারপরে ফ্রান্সের যেমন লরিয়েল, ওইটা বাংলাদেশে ব্যবসা করতেছে। তারপরে ধরো ইন্ডিয়ান যে কোম্পানিগুলো, তো এগুলো কি করতেছে, যেগুলো ধরো সাম্রাজ্যটা চালাচ্ছে বা বিস্তার করতেছে, তাদের বর্তমান যুগের যে তোমার ইম্পেরিয়ালিজম বলতো বলো বা যা কিছু বলো, এটা মূলত ওই যে একটা টার্ম গ্লোবালাইজেশন, ওইটার মাধ্যমে তারা মূলত বাজার, যেমন বাংলাদেশ বা এই জাতীয় দেশগুলোকে একটা বাজার মনে করে তারা, তারা প্রোডাক্ট উৎপাদন করবে, এদিকে এসে বিক্রি করবে, এটাই। এখন আর দেশ দখল করে না। যাই হোক, সেইটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং দিস কালচারাল ইনফ্লুয়েন্স। সেইড এই কালচারাল ইনফ্লুয়েন্সের গুরুত্ব সম্পর্কে তিনি বলেছেন। হি সেইস, তিনি এই কথাটা বলেছেন, এটা মানে হলো, উই নিড টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পার্সপেক্টিভ অফ বোথ দ্য কলোনাইজার অ্যান্ড দ্য কলোনাইজ টু সি দ্য হোল ট্রুথ। এটা মানে হচ্ছে তিনি বলেছেন যে আমাদের কলোনাইজার এবং কলোনাইজ দুই জনের পার্সপেক্টিভ থেকেই আমাদের দেখা উচিত, এবং পুরো সত্যটা বোঝা উচিত বা বুঝতে হবে। পুরো সত্যটা দেখতে গেলে কলোনাইজ এবং কলোনাইজার দুইজনের পার্সপেক্টিভ দিয়েই আমাদেরকে পড়তে হবে বা দেখতে হবে। In conclusion, post-colonialism influenced Said's works to by helping him analyze the effect of empire on culture and imperialism. উপসংহারে আমরা বলতে পারি যে পোস্ট কলোনিয়ালিজমের যে ইফেক্ট, এটা মানে সে এই পোস্ট কলোনিয়ালিজম এটা সাইদকেও প্রভাবিত করেছিল, এবং এটাই তাকে হেল্প করেছে তার এই মানে বিশ্লেষণ ধর্মী যে রাইটিংটা, কালচার এন্ড ইম্পেরিয়ালিজম, এইটা লিখতে, এবং এটা লেখার সময় তার উপরে এই প্রভাবটা ছিল, ইফেক্টটা ছিল। Cultural imperialism explains how Western literature supported imperialism and how colonized people resisted. কালচার কালচার এবং ইম্পেরিয়ালিজম এটা ব্যাখ্যা করতেছে যে কিভাবে ওয়েস্টার্ন লিটারেচার ইম্পেরিয়ালিজমকে সাপোর্ট করছে, অ্যান্ড হাউ কলোনাইজড পিপল রেজিস্টেড, এবং কিভাবে কলোনাইজড পিপলরা রেজিস্টেড করতেছে, এটাকে প্রতিরোধ করেছে, সেটাও দেখানো হচ্ছে। ইট অলসো এনকারেজেস রিডার্স টু লুক অ্যাট বোথ সাইডস অফ দ্য কলোনিয়াল স্টোরি। এটা আরো উৎসাহিত করে, এনকারেজ করে রিডারদেরকে এই কলোনিয়াল স্টোরি গুলোর দুই সাইডকে, উভয় সাইডকে দেখার ক্ষেত্রেও। অর্থাৎ আমরা যখন এইটা পড়েছি, এখন থেকে আমরা যতবারই লাইফে পড়তে যাব ম্যানসফিল্ড পার্ট বা হার্ট অফ ডার্কনেস, আমাদের কিন্তু ওই এই রাইটিংটার কথা মনে পড়বে, যা আচ্ছা কন্ট্রাপান্টাল রিডিং করতে হবে, শুধুমাত্র একদিক দিয়ে পড়লে হবে না, লিটারেল মিনিং জানলে হবে না, এর ব্যাকগ্রাউন্ডের মিনিংটাও জানতে হবে, হিস্ট্রি জানতে হবে। Said's book is important because it helps us to see the lasting effect of empire and the whole on the whole world today. সেইডের যে বই সেটা গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদেরকে সাহায্য করতেছে পুরো পৃথিবীতেই, আজকের পৃথিবীতে যে সাম্রাজ্যবাদের যে প্রভাব, দীর্ঘস্থায়ী প্রভাব, সেটাকে দেখতে। যাই হোক, এইটা একরকম আছে, নিচেরটাও আবার আরেক রকম, নিচেরটার একটু ভাষাটা কঠিন। তো নিচেরটাও আছে, তোমরা যেটা ইচ্ছা পড়তে পারো, এখান থেকে পয়েন্ট গুলো দেখে নিতে পারো, তাহলে একটা আইডিয়া পাবা। তো উপরেটা যেহেতু ভাষা সহজ করেছি, তো এইটা তোমরা করতে পারো। আচ্ছা, তো বলো আজকে তোমাদের কিছু বলার থাকলে, আমরা শেষ করে দেব। আর এটা একটু পড়ে লিখে দেওয়ার চেষ্টা করো। তোমরা এখানে 11 জন আছো, 11 জন না হলে অন্তত 5-7টা তো হ্যাঁ, আসার কথা, হ্যাঁ। আমাদের একটা বই গাইড কেনার কথা বলছিলাম।
আবার বলো তো, বুঝতে পারিনি। আচ্ছা, তোমার কথা বুঝতে পারিনি, তুমিও চলে গেছো মনে হয়। গাইড কিনতে গেছিলাম তো স্যার, বইটা গাইডটা হয়েছিল, এখন নাকি নতুন করে আর বই গাইড বের হচ্ছে না। এটা এই আমাদের স্যারের ক্ষেত্রে না। এডিশনটাই আমাদেরকে নিতে বলছে, যে ওই নতুন গাইড আর বের হবে না, তো আমরা হ্যাঁ, এখন হতে পারে যে বিভিন্ন কারণে হয়তো বা তুমি আরেকটা লাইব্রেরিতে খোঁজ করবা, যদি না হয়। আর গাইডের এডিশনে কোনো সমস্যা নেই, একই জিনিস, হ্যাঁ। একই জিনিস, গাইডের আলাদা কোনো এডিশনের দরকার, ওটা তোমরা পুরোনোটাও পড়তে পারো, পুরোনো বইও কিনে পড়তে পারো, সমস্যা নাই। আমাদের এবছর চেঞ্জ হবে কিনা তার জন্য। না না, ওরকম চেঞ্জ টেঞ্জ হয় না, হবে না। ঠিক আছে। তাহলে শুধু 23ই না, তোমরা আজ থেকে আরো 3 বছর 4 বছর আগের বইও পড়তে পারো, কোনো সমস্যা নাই। কারণ এগুলো একই জিনিস, ওই দু একটা লাইন এদিক সেদিক করে। যেমন এই যে ধরো, আমি আমি যেমন এবার গতবার যে নোটগুলো দিয়েছি, এই নোটগুলো এখন দিচ্ছি না, কারণ এগুলো কঠিন, একটু ভাষাও কঠিন আছে একটু এবার এটা দিচ্ছি। আগামী বছর হয়তো বা এখানে আমি আরো কিছু টুইস্ট করব বা কিছু ফাইন টিউন করব। যেমন এই যে এখানে আমি আগামী বছর যে নোটগুলো দেবো সেখানে একটু কবি রাইটার এদের একটা বর্ণনা অ্যাড করে দেবো। এবার আমি যেমন সবাইকে বলি যে এই বর্ণনাটা নিজে একটু অ্যাড করে নিও, আর আগামী বছর আমি ওইটা অ্যাড করে দেবো। এবার এমনিতেই মনের দিক থেকে একটু খারাপ, গতবার আমার আমার মানে এত বছরের প্রোফাইলটা নষ্ট হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে, যার জন্য মাঝে তো আমি মাঝে মাঝে ডিসিশন নেই যে না, আর অনলাইনে মানে আমি আমার যে কাজ, ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং, সেদিকে চলে যাব। আবার মনে হয় যে না, এত ছেলেপেলের সাথে কানেক্টেড আছে, এটা এটা ভাল লাগে, তো এটা বাদ দিয়ে দেবো, এরকমটা মনে হয়। তো এই জন্য এই বছর একটু কাজ টাজ কম করা হচ্ছে। নইলে আগে তো 30 দিনে 30টা ভিডিও বানিয়ে দিতাম হোয়াটসঅ্যাপ, ইয়া কি বলার নাম, ইউটিউবে, আরো ফেসবুকে কত কি দিতাম। কিন্তু আগে বলতে আমি বোঝাচ্ছি, আজ থেকে 1-2 বছর 2 বছর আগের কথা বলতেছি। এই এই 6 মাস আগের কথা বলতেছি না। মাঝখানে একটু আলসেমি ধরে গেছে। আর এই আলসেমির বয়স আরেকটা কারণ হচ্ছে, বয়সের একটা ইফেক্ট আছে, বয়সের একটা ব্যাপার আছে। ওকে, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। আল্লাহ হাফেজ।